আসসালামু আলাইকুম। ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশে ভ্যালু ইনভেস্টিং এর ভবিষ্যৎ কি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরুতে আর বলে দিচ্ছি যে এই ভিডিওতে আমি যা কিছু বলবো প্রত্যেকটি কথাই আমার ব্যক্তিগত ওপিনিয়ন হিসেবে ধরে নেবেন। এই ভিডিওর মাধ্যমে আমি কোনো স্টককে কিনতে বা বিক্রি করতে কোনো প্রকার সাজেশন, পরামর্শ বা নির্দেশনা দিচ্ছি না। টোটালি এডুকেশনাল পারপাসে আমি ভিডিওটা মেক করছি। এছাড়াও এই ভিডিওতে আমি যা কিছু বলবো এগুলো আমার ব্যক্তিগত মতামত হিসেবে গণ্য করবেন। এইটার উপর বেস করে কোনো প্রকার স্টকে ইনভেস্টমেন্ট কোনোদিনই করবেন না, কারণ শেয়ার বাজারে বিনিয়োগ খুবই ঝুঁকিপূর্ণ। জেনেও বুঝে নিজের বুদ্ধিতে বিনিয়োগ করবেন, অপরের বুদ্ধিতে বিনিয়োগ কখনোই করবেন না। দর্শক, আজকের ভিডিওর টপিকটা আমি দিয়েছি হচ্ছে বাংলাদেশে ভ্যালু ইনভেস্টিং এর ভবিষ্যৎ কি। অর্থাৎ ভ্যালু ইনভেস্টিং এর কথাই আমি বলছি আমার চ্যানেলে, এবং আমার চ্যানেলে আমি জানি যে ৬২,০০০ সাবস্ক্রাইবারের মধ্যে ভ্যালু ইনভেস্টরের সংখ্যা কম হবে, বাট তারপরেও আমি আসলে এই ভ্যালু ইনভেস্টিংটা নিয়েই বেশি কথা বলি আমার চ্যানেলে, কারণ ইনভেস্টিং আসলে এটাই মূলত। এছাড়া অন্যান্য অনেক প্রকার ইনভেস্টিং করা যায়, শুধু যে ভ্যালু ইনভেস্টিং করেই প্রফিট মেক করা যায় ব্যাপারটা তা না। তবে আমরা যাদেরকে চিনি, যারা মার্কেটে অনেক বেশি সফল হয়েছেন, সবাই মূলত ভ্যালু ইনভেস্টিংটাই করতে বলেন। তো আপনি এটাতে প্রফিট মেক করবেন কি করবেন না এটা আপনার উপর ডিপেন্ড করবে, অথবা এটা আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। বাট ভ্যালু ইনভেস্টিংটা বাংলাদেশে চলবে কিনা বা এর ভবিষ্যৎ কি, এই বিষয়টা আজকে আমি আলোচনা করার চেষ্টা করছি। দর্শক, স্কয়ার ফার্মাকে আমরা যদি ভ্যালু কোম্পানি বলি, তাহলে দেখব যে এই কোম্পানিটা ছাড়া বাকি যে ভ্যালু কোম্পানিগুলো আছে, আপনারা জানেন তাদের নাম, সবগুলো একসাথে বলছি না। তো ম্যাক্সিমামেরই দাম আসলে অনেকটাই কমে গেছে। স্কয়ার শুধুমাত্র তার দামটাকে ধরে রাখতে পেরেছে। এই যে ভ্যালু কোম্পানিগুলা তাদের দাম ধরে রাখতে পারছে না, এর কারণ কি কি হতে পারে? এর অনেক কারণ হতে পারে। তবে এদের ব্যবসা যে ফল করেছে এইটা কোনো কারণ না, কারণ আমরা দেখেছি ম্যাক্সিমাম কোম্পানিরই যাদের দাম ফল করেছে তাদের ইপিএস, আর্নিংস সবকিছু বেড়েছে। হ্যাঁ, ডিভিডেন্ড কিছুটা কমেছে, বাট ডিভিডেন্ড কমার একটা লজিক্যাল এক্সপ্লেনেশন আছে। যারা ওর ব্যালেন্স শিট দেখবেন, দেখবেন যে প্রচুর পরিমাণে ক্যাশ ওদের জমা আছে, এবং এরা ডিভিডেন্ড না দিয়ে সেই টাকাটা কেউ ওয়ার্কিং ক্যাপিটালে ব্যবহার করছে, অথবা ডিভিডেন্ড না দিয়ে সেই টাকাটা অনেকেই ট্রেজারি বিল এবং বন্ডে ইনভেস্ট করছে। কারণ এই মুহূর্তে ধরেন একটা কোম্পানির ১,০০০ কোটি টাকা আছে, তো তারা যদি আপনাকে ডিভিডেন্ড দিয়ে দেয়, সেটা না করে তারা যদি ট্রেজারি বন্ডে ১,০০০ কোটি টাকা রাখে, তাহলে তো সামনের বছর তারা আরো ১০০ কোটি টাকা বেশি প্রফিট মেক করতে পারবে। এই কারণেও অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি এবার ঠিকমতো ডিভিডেন্ড দেয় নাই, তাদের আর্নিংস এবং ব্যবসা কিন্তু ঠিকই ছিল। এখন এই ডিভিডেন্ড না দেওয়ার কারণে অনেকেই অনেক কথা বলবেন, বাট আসলে না বুঝে কথা বলাটা মোটামুটি ঠিক হবে না। তবে আপনারা দেখেন তারা ডিভিডেন্ড কেন দিল না, তারা প্রচুর ক্যাশ ফ্লো জেনারেট করেছে, বাট স্টিল তারা ডিভিডেন্ড ঠিকমতো দেয় নাই। ডলার হয়তোবা তারা বিদেশে নিতে পারতেছে না, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে তারা যে প্রফিটটা মেক করেছে, এই প্রফিটটা তারা ডিস্ট্রিবিউট না করে পরবর্তী বছরের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে কাজ করবে, অথবা ট্রেজারি বন্ডে রেখে ১২% ইনকাম তারা জেনারেট করবে। এছাড়াও অন্য আরেকটা কারণে মার্কেট কিন্তু ভ্যালু কোম্পানির জন্য মার্কেটটা ভালো কন্ডিশনে নেই, বা ভ্যালু কোম্পানিগুলোর দাম হারাচ্ছে। এটার মূল কারণ আমি মনে করি ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন। এই মুহূর্তে মানি মার্কেটটা খুবই লুক্রেটিভ দেখাচ্ছে। যেমন বাংলাদেশে যদি ধরি, ফিনান্সিয়াল মার্কেট ওভারঅল দুই ভাগে ভাগ করতে পারেন, একটা হচ্ছে মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। তো মানি মার্কেটটা এই মুহূর্তে চরম লুক্রেটিভ। যেমন ধরেন ট্রেজারি বন্ডে আপনি ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে ১২%-এর বেশি ইল্ড পাচ্ছেন। ইভেন ২ বছর, ৫ বছর, ১০ বছর মেয়াদি বন্ডেও ১২%-এর বেশি দিচ্ছে। আর ৯১ দিন, ১৮২ দিন, ৩৬৪ দিন মেয়াদের যে ট্রেজারি বিলগুলো আছে, এগুলোও 10% বা 11%-এর বেশি ইল্ড দিচ্ছে। সো এরকম একটা কন্ডিশনে এফডিআর পাওয়া যাচ্ছে ১০%, ১২%-এ ৩ মাসের এফডিআর করার জন্য পাওয়া যাচ্ছে। এছাড়া বন্ডও পাচ্ছেন আপনি, প্রাইভেট যে আনসিকিউরড বন্ডগুলো ১৫% পর্যন্ত আপনাকে ইন্টারেস্ট দেওয়ার কথা বলছে। তো এরকম একটা কন্ডিশনে ক্যাপিটাল মার্কেট ভালো করবে না, ভ্যালু কোম্পানি ভালো হবে না, এটা একটা কমন সিনারিও। তার মানে এই নয় যে কোম্পানিগুলোর ব্যবসা খারাপ এই কারণে দাম কমছে, ব্যাপারটা আসলে এটা না। পুরো দেশের ইকোনমিক্যাল সিচুয়েশনে আপনাকে বুঝতে হবে এটা সাইকেল টু সাইকেল ভ্যারি করে। যখন মানি মার্কেট
লুক্রেটিভ থাকে তখন ক্যাপিটাল মার্কেট ফল করে, আবার যখন ক্যাপিটাল মার্কেট মানে মানি মার্কেট যখন লুক্রেটিভনেস হারাবে, যেমন ইন্টারেস্ট রেট যখন আরো কমতির দিকে যাবে, তখন কিন্তু অটোমেটিক্যালি ক্যাপিটাল মার্কেট ভালো করবে। তবে আপাতত মনে হচ্ছে ইন্টারেস্ট রেট এই মুহূর্তে কমছে না, এই বছর হয়তোবা সময় লাগবে, আরো 1 বছরের মধ্যে ইন্টারেস্ট রেট কমার সম্ভাবনা আমি অন্তত দেখছি না। সো আগামী 1 বছর ভ্যালু ইনভেস্টিংটা আরো জ্বালাবে বা আরো পেইন দিবে, এটা মোটামুটি আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা। এরকম একটা সিচুয়েশনে আমাদের কিছু লোকজন বলে যে পাকিস্তানের মার্কেট, শ্রীলঙ্কার মার্কেট খুব ভালো করছে, ইন্ডিয়ার মার্কেট বাদ দিলাম, কারণ ইন্ডিয়ার মার্কেট ইন্ডিয়া খুব ভালো করছে, ইউএস মার্কেট ভালো করছে কারণ তাদের ইকোনমি ভালো। কিন্তু পাকিস্তানের ইকোনমি এবং এবং শ্রীলঙ্কার ইকোনমি অত ভালো নয়, তাহলে তাদের মার্কেট কেন বাড়ছে এবং এইটা বাংলাদেশে কেন হচ্ছে না? মানে পাকিস্তান, শ্রীলঙ্কা যদি মার্কেট ভালো করতে পারে তাহলে বাংলাদেশে কেন ভালো হবে না? এরকম একটা প্রশ্ন অনেকের আছে। এর উত্তর হিসাবে আমি বলবো যে দেখেন, পাকিস্তানে কি হয়েছে আর শ্রীলঙ্কায় কি হয়েছে সেটা আমার কনসার্ন না, কারণ আমি বাংলাদেশে থাকি, আমি চাইলেও পাকিস্তান শ্রীলঙ্কা ইনভেস্ট করতে পারবো না। সো আমার কাছে একটাই মার্কেট অ্যাভেলেবেল, সেটা হচ্ছে বাংলাদেশি মার্কেট। এইখানে আমার দুইটা মার্কেট আছে, মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট। অ্যাজ এ ইনভেস্টর সবসময় যে আমাকে ক্যাপিটাল মার্কেটেই ঢুকে বসে থাকতে হবে নট নেসেসারি। মাঝে মধ্যে আমি যদি মানি মার্কেটটাকে লুক্রেটিভনেস দেখতে পাই মানি মার্কেটে, তাহলে আমি মানি মার্কেটে জয়েন করব। সো বাংলাদেশই আমার একমাত্র অপশন যেখানে আমি এই মুহূর্তে বিনিয়োগ করতে পারছি। সো এই এনভায়রনমেন্টে কোন জায়গায় বিনিয়োগ করে আমি ভালো প্রফিট মেক করতে পারবো সেই দিকে ফোকাস করা জরুরি। এর জন্য আমাকে কিন্তু আমার পার্সোনাল এবিলিটি, নলেজ ইমপ্রুভ করতে হবে। সো আমি ওই জায়গাটায় কাজ করব। আমি খামাখা এটা বলতে রাজি না যে পাকিস্তানের মার্কেট ভালো করে বাংলাদেশ কেন ভালো হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না, সো কি করার আছে? এখন আপনাকে বাংলাদেশের মার্কেটে কেমনে প্রফিটে থাকবেন সেই ব্যবস্থাটা করেন, সেটা জানার চেষ্টা করেন। আর আপনার কি মনে হয় যে পাকিস্তানের মার্কেটে এবং শ্রীলঙ্কার মার্কেটে এবং ইন্ডিয়ার মার্কেটে যারা পার্টিসিপেন্ট আছেন তারা সবাই কি প্রফিট মেক করতেছেন? না রে ভাই, কখনোই না। আপনি গুগলে যান, পুরো পৃথিবীর ওভারঅল ক্যাপিটাল মার্কেটের সাকসেস রেট মাত্র 10%। অর্থাৎ আমেরিকাতেও এত ভালো কমপ্লায়েন্স, এত ভালো মার্কেট, এত ভালো ইকোনমি, এরপরও আমেরিকার মার্কেটে ইনভেস্টরদের 90% লস করে, বাকি 10% মাত্র গেইন করে। তাহলে আপনার যদি মনে হয় যে পাকিস্তানের মার্কেট বাড়ছে দেখে বা আপনার ওখানে সবাই অটোমেটিক্যালি লাভ করে ফেলতেছে, এটা টোটালি ভুল একটা কনসেপ্ট। সো আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে বাংলাদেশের মার্কেট কালকে যদি 1 বছর টানা বাড়তেই থাকে, আমি মনে করি যে এখানে হয়তোবা আপনি 6 মাস একটু লাভে থাকবেন বা 2-1 পয়সা ইনকাম করবেন, কিন্তু পরের বছর আবার যখন ফল করবে আপনার পুরো টাকাটা পরের 2 মাসে নাই হয়ে যাবে। অর্থাৎ আপনি 12 মাস কষ্ট করে যে প্রফিটটা মেক করবেন, পরের 2 মাস সেটা মার্কেট আপনার কাছ থেকে নিয়ে নেবে, যতক্ষণ পর্যন্ত মার্কেটে আপনি আপনার নলেজ এবং আপনার স্ট্র্যাটেজি এবং আপনার মানে উইজডম না বাড়াচ্ছেন, ততক্ষণ পর্যন্ত মার্কেটে কিছু পেলেও ওটা আসলে আপনি রাখতে পারবেন না। সো বাংলাদেশের মার্কেট বাড়তে থাকলেই যে আপনি প্রফিটে থাকবেন এইটা ধারণা করার কোনো কারণ নাই। তো আসেন, ভ্যালু ইনভেস্টিং যারা করছেন তারা আসলে কি করার চেষ্টা করতেছেন বা ভ্যালু ইনভেস্টিংটা কি? ভ্যালু ইনভেস্টিং হচ্ছে ভালো কোম্পানি খুঁজে বের করা, সেই কোম্পানির ম্যানেজমেন্ট ভালো কিনা সেটা নিশ্চিত হওয়া, এদের আর্নিংস ভালো কিনা, ভালো ডিভিডেন্ড কিনা, এবং দিন শেষে আপনি যখন কিনবেন ডিসকাউন্টেড প্রাইসে ওকে পাচ্ছেন কিনা, অর্থাৎ ওকে ভালো একটা দামে রিজনেবল ডিসকাউন্টেড প্রাইসে পাচ্ছেন কিনা, এটা হচ্ছে নিশ্চিত করা। এতগুলা ফ্যাক্টর যদি দেখে কেউ বাজারে ইনভেস্ট করে তাহলে তাকে আমি ভ্যালু ইনভেস্টর বলতে রাজি আছি। এখন বাজারে অনেক লোক আছে যারা আসলে একটা কোম্পানি কেনার সময় জানেই না যে কোম্পানির মালিককে, কি করে, এর ইপিএস পজিটিভ না নেগেটিভ এটা জানে না। তারা, ম্যাক্সিমাম মানুষ আসলে শুনছে যে এখানে একটা নিউজ আছে, এই ফ্যাক্টরিটা বন্ধ ছিল এখন এই ফ্যাক্টরিটা চালু হবে, এরকম একটা নিউজ তার কানে আসছে এবং কেউ একজন তাকে বলছে এই শেয়ারটা কিনো, শেয়ারটা এখন লাভ দিবে, সামনে একটু 2 সপ্তাহে দাম বাড়বে, তো সে সুন্দর মতো শেয়ারটা কিনে ফেলছে। তো এরকম যারা করছেন তারা ভ্যালু ইনভেস্টিং এর কাছাকাছিও নাই, এটা মোটামুটি কনফার্ম থাকেন। তো ভালো কোম্পানি খুঁজে বের করতে হবে, ভালো ম্যানেজমেন্ট চিনতে হবে, গুড আর্নিংস এবং গুড ডিভিডেন্ড নিশ্চিত হতে হবে, এবং যখন কিনবেন ওর প্রাইসটা ডিসকাউন্টেড কিনা এটা খুব ভালোভাবে জানবেন। এটার নাম হচ্ছে ভ্যালু ইনভেস্টিং। এখন প্রশ্ন হচ্ছে, এত কিছু দেখেও ভালো কোম্পানি কিনে আপনি তো আসলে লস ঠেকাইতে পারলেন না। উদাহরণস্বরূপ বিএটিবিসি, বার্জার, ম্যারিকো এবং রেনেটার কথা বলি। আমি যদি পার্সোনালি বলি, বিএটিবিসির সাথে আমার একটা এক্সপেরিয়েন্স হয়েছে এরকম যে এত ভালো কিছু দেখলাম, তারপরও বিএটিবিসি কিন্তু আমাকে 30%-এর মতো লসে, এই মুহূর্তে আমার বিএটিবিসির পোর্শনে আমি লসে আছি। শুধু যে আমি লসে আছি ব্যাপারটা তা না, বাংলাদেশের যতগুলো রিনাউন্ড মিউচুয়াল ফান্ড আছে যারা ভালো সুনামের সাথে কাজ করতেছে
সকলেরই পোর্টফোলিওতে যাদের ব্যাড বিসি আছে মোটামুটি সকলেই লসে আছে। ওকে, তো তাহলে এত কিছু দেখে ভালো কোম্পানি কিনলাম, এরপরেও তো শেয়ারটা লস করলো, তাহলে এখন আমার কি লাভ হইলো ভ্যালু ইনভেস্টিং করে? মানে অন্যদিকে আপনি দেখেন যে নেগেটিভ ইপিএস এর শেয়ারের দাম বেড়েই চলতেছে, তাহলে ভ্যালু ইনভেস্টিংটা আপনি কেন করবেন? তো এরকম প্রশ্ন যদি আপনার মাথায় আসে, তাহলে আমি আপনাকে বলছি যে এই মার্কেটে এক একজন এক এক উদ্দেশ্য নিয়ে আসে। এই মার্কেটে যে 100 জন পার্টিসিপেন্ট আছে তারা সবাই একরকম কাজ করবে না। তো এই মার্কেটে সত্যিকার অর্থে বিনিয়োগকারী বলতে ভ্যালু ইনভেস্টর যদি বলেন, বিনিয়োগকারী বলেন, তাহলে 5%। বাকি 5% হতে পারে প্রফেশনালি যারা ট্রেড করছে, আর 90% হচ্ছে স্পেকুলেটর। যদিও আমরা সকলকেই বিনিয়োগকারী বলি, বাজারে যার বিও অ্যাকাউন্ট আছে তাকেই আমরা বিনিয়োগকারী বলছি, বাট সত্যিকার অর্থে বাজারে বিনিয়োগকারী আসলে 5 জন, ট্রেডার হচ্ছে 5 জন, আর স্পেকুলেটর হচ্ছে 90 জন। এখন আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কোন ক্যাটাগরিতে পড়েন। আপনি যদি ভ্যালু ইনভেস্টর হন তাহলে ভ্যালু ইনভেস্টিংটা শিখে ওইভাবে আপনি পার্টিসিপেট করবেন। যদি প্রফেশনাল ট্রেডার হতে চান বা হন তাহলে আপনি প্রফেশনালি ট্রেডিংটা করবেন। আর স্পেকুলেটর যদি হন তাহলে স্পেকুলেটররা আসলে তেমন একটা লাভে থাকে না, এরাই সারা জীবন লসটা করে। এরা কারা? এরা হচ্ছে ওই ধরনের মানুষ যারা মনে করে মার্কেটে জানার এবং বুঝার কোনো কিছু নাই, মার্কেট চলে নিউজে, আমি দুই একজন ভালো লোকের সাথে মিশবো যারা আমাকে নিয়ম করে নিউজ দিবে, যারা আমাকে আইটেম প্রোভাইড করবে, আমি সেগুলো কিনে আমি প্রফিট মেক করব। এবং এনারা মনে করেন যে মার্কেট থেকে প্রফিট মেক করানো এটা সরকারের দায়িত্ব, বিসেকের দায়িত্ব, বিসেকের দায়িত্ব যে সকলকেই প্রফিট মেক করায় দেওয়া। তো বুঝতে হবে ব্রাদার, এটা মার্কেট, এটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের ব্যাপার। একজন শেয়ার মার্কেটে শেয়ার বাই করতেছেন, আরেকজন শেয়ার সেল করতেছেন। একই কোম্পানি, যিনি কিনছেন উনি মনে করতেছেন দাম বাড়বে, যিনি বিক্রি করতেছেন উনি মনে করতেছেন আগামীকাল দাম কমবে। তো দুজন তো আর উইনার হইতে পারেন না ভাই, যে কোনো একজন উইনার হবেন, তাই না? সো আপনাকে লাভ করানোর দায়িত্ব গভর্নমেন্টের না, আপনাকে লাভ করানোর দায়িত্ব বিসেকের না, ডিএসইও আপনাকে লাভ করাতে পারবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এনাদের কমপ্লায়েন্স ইস্যুতে, রুলস অ্যান্ড রেগুলেশনে আরেকটু ভালো কাজ করা দরকার, সেটা ঠিক আছে, সেটা বলতে পারেন। কিন্তু এটা মনে রাখতে হবে যে কোনো মার্কেটেই, বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক বা ইউএস মার্কেট হোক, কোনো মার্কেটেই কোনো রেগুলেটর বা কোনো গভর্নমেন্ট কখনোই বিনিয়োগকারীদেরকে এই নিশ্চয়তা দেয় না যে আপনি মার্কেটে আসেন, টাকা রাখেন, আপনাকে আমি প্রফিট করানোর ব্যবস্থা করে দিব। সো যারা এটা চাই তারা আসলে ভুল করছে। তার চাইতে বরং কিভাবে আপনি স্পেকুলেটর না থেকে প্রফেশনালি ট্রেডিং করতে পারেন বা কিভাবে আপনি ভ্যালু ইনভেস্টিংটা করতে পারেন সেটা একটু জানার বা বোঝার ট্রাই করেন। সো আপনি যদি না জানতে পারেন, আপনার যদি জানার ক্যাপাবিলিটি না থাকে, তাহলে মার্কেটের বাইরেও সঞ্চয়পত্র, এফডিআর বা ট্রেজারি বন্ডে আপনার জন্য অপশন আছে। কিন্তু যদি মার্কেটে আসেন তাহলে আপনাকে জেনে বুঝেই আসলে আসতে হবে। তা না হলে কি বলবো, তা না হলে কান্নাকাটি করে তো লাভ নাই। মার্কেটে কেউ তো আপনার টাকা নিশ্চিতভাবে রাখবে বা আপনাকে প্রফিট করাই দিবে এরকম এরকম কমিটমেন্ট কি কেউ দিয়েছে কোনোদিন? ইভেন আপনি যদি মানে ভুলে যান তাহলে আপনাকে একটা কথা আমি মনে করে দেই, যেদিন আপনি বিও অ্যাকাউন্টটা ওপেন করেছিলেন ওই ওপেনিং ফর্মের উপরে একটা কথা লাল কালি দিয়ে অনেক বড় করে লেখা আছে। আপনি যদি মনে না থাকে যে কোনো একটা ব্রোকারেজ হাউসে যান, অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা নেন, তারপরে দেখেন তার নিচে লেখা শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে বিনিয়োগ করুন। তার মানে যেদিন অ্যাকাউন্টটা করতে গেছেন ওই দিনই তো বলেছে যেটা রিস্কি জায়গা। তো আপনি একটা রিস্কি জায়গায় এসে কোনো কিছু না বুঝে, খেলাটা না শিখে কিভাবে আপনি অটোমেটিক্যালি প্রফিট মেক করবেন এইটা কিভাবে আশা করেন, এই জিনিসটাই কিন্তু ভাই আমার মাথায় আসছে না। তো এখন আপনি যদি ভালো করে প্রফেশনালি ট্রেডটা করতে চান, ডেফিনেটলি করতে পারবেন। ট্রেডিং কোনোভাবেই দোষের কিছু নয়, ট্রেডিং খুব ভালো জিনিস যদি শিখে আপনি করতে পারেন। তো ট্রেডিং করতে গেলে ট্রেডিংটা ভালো করে শিখেন, আপনি টেকনিক্যাল চার্ট শিখেন, আপনি ট্রেডিং সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন, আপনি চাইলে মিনারভিনির বই পড়েন, আপনি মিনারভিনির ভিডিওগুলো ইউটিউবে দেখেন, ইন্ডিয়ান অনেক চ্যানেল পাবেন, ট্রেডার লায়ন নামে একটা চ্যানেল আমি ফলো করি, এটা দেখতে পারেন। তো আপনি টেকনিক্যাল চার্টটা ভালো করে শিখে নেন, ট্রেডিং সাইকোলজিটা ভালো করে শিখে নেন, কিভাবে আপনার ডিসিপ্লিনড ওয়েতে ট্রেডিং করা যায় এই জিনিসটা শিখে নেন, তাহলে আপনি প্রফেশনালি ট্রেড করতে পারবেন। আরেকটা জিনিস বলে দিচ্ছি যে মার্কেটে আরেকজনের বুদ্ধি ধার করে আপনি কোনো দিনই সফল হতে পারবেন না। আপনাকে আসলে নিজের বুদ্ধিতেই মার্কেটে পার্টিসিপেট করতে হবে, তবেই আপনি শেষে প্রফিটটা পেতে পারেন। আর দর্শক, আরেকটা কথা একটু আমার মনে হয় মনে রাখা উচিত, যে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ব্যর্থতার জন্য অন্যকে দায়ী করবেন ততক্ষণ পর্যন্ত আসলে আপনি আপনার সফলতার জার্নিটা এখনো শুরুই করেন নাই। তো যারা আমরা নিজেদের ব্যর্থতার জন্য গভর্নমেন্টকে দায়ী করছি বা সরকারকে বা দেশের ইকোনমিকে বা
ডিসেক কে বা ডিএসসি কে বা পুরো মার্কেটকে যারা দায়ী করতেছি, তারা আসলে এখনো সফলতার জার্নিটা শুরু করি নাই। আর যারা নিজেকে দায়ী করতেছি যে আমার ভুলের কারণে এই মার্কেটে আমি এখনো সফল হতে পারে নাই, তারা অন্তত এতটুকু রিয়ালাইজ করেছেন যে আসলে আপনাকেই শিখতে হবে। তো আমি শিওর যারা অলরেডি নিজেকে ব্লেম করছেন তারা আসলে অর্ধেক রাস্তায় চলে আসছেন সফলতার। এখন আপনার কাজ হচ্ছে একটু লার্নিং করা, একটু বোঝার চেষ্টা করা মার্কেটটা কিভাবে ফাংশন হয়, কিভাবে এখানে প্রফিট মেক করা যায়। আপনি জেনে বুঝে তারপর আপনি ট্রাই করেন, প্রসেস বিল্ড আপ করেন, দেখবেন রেজাল্ট অটোমেটিক্যালি আসবে। তো আমি এই চ্যানেলে এত এত ভিডিও বানিয়েছি, দেখেন কোনো ভিউ নাই। আমার চ্যানেলের ভিউ সবচাইতে কম। কারণ কি, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা সবচাইতে বেশি, ভিউ সবচাইতে কম। কেন? কারণ আমি এখানে লার্নিং এর কথা বলি, আমি এখানে কোনো আইটেম প্রোভাইড করি না। আমি যদি এখন এরকম ভিডিও মেক করা শুরু করি যে আগামী সপ্তাহে কোন শেয়ার কিনলে আপনি লাভবান হবেন, এবং কয়েকটা শেয়ারের নাম যদি আপনাদেরকে আমি দেখাই, তাহলে কনফার্ম থাকেন আমার চ্যানেলেও অনেক 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 ভিউ আসবে। কিন্তু আমি তো এই কাজটা করি না, আমি শুধু লার্নিং ভিডিও দেই, যার কারণে আমার এখানে আপনারা কেউ ভিডিও দেখেন না। আপনি শিখতে চাচ্ছেন না, আপনি রেডিমেড চাচ্ছেন যে কেউ আপনাকে কিছু টিপস দিবে, সেই টিপসের উপর বেস করে আপনি শর্টকাটে প্রফিট মেক করবেন। সো দর্শক, হয়তো বা মাঝে মধ্যে দুই একটা টিপস কাজে লাগবে, টুকটাক প্রফিট মেক করবেন, কিন্তু এটা কোনো ফুল প্রুফ প্রসেস না। এই প্রসেসে আপনি শেষে গিয়ে দিন শেষে টাকা হারাবেন, এটা মোটামুটি কনফার্ম। সো যত তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াইতে পারবেন তত তাড়াতাড়ি আপনি লাভবান হবেন। ইনভেস্টিং নিয়েই কথা বলবো, যেহেতু ইনভেস্টিংটা নিয়ে আরো কিছু কথা বলা দরকার। সেটা হচ্ছে যে ইনভেস্টিং চাইলে আপনি দুইভাবে করতে পারবেন, একটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং, আরটা হচ্ছে মোমেন্টাম ইনভেস্টিং। সো এই জিনিসটা একটু পার্থক্য বোঝা দরকার। ভ্যালু ইনভেস্টিং এর ক্ষেত্রে যারা এসআইপি আকারে করছেন তাদেরকে বলছি। আচ্ছা, এসআইপি জিনিসটা কি? এসআইপি হচ্ছে আপনি একজন চাকরিজীবী বা আপনি একজন স্টুডেন্ট বা আপনি নর্মাল একজন মানুষ যিনি প্রতি মাসে 10,000 করে শেয়ার কেনেন। অর্থাৎ আপনি পুরো মার্কেট একবারে 10,000 10 লাখ 20 লাখ টাকা মার্কেটে দেন নাই। আপনি বেতন পান ধরেন 50,000, আপনি 40,000-এ সবকিছু করেন, আপনি 10,000 টাকা করে মার্কেটে প্রতি মাসে রাখছেন, আগামী 20 বছর রাখবেন। 20 বছর পর আপনি এখান থেকে একটা পেনশন বেনিফিট টাইপের বেনিফিট নিবেন। এই কাজ যারা করছেন এনারা করছেন এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটা আপনি চাইলে ডিপিএস অ্যাকাউন্টেও করতে পারেন, এটা আপনি মার্কেটেও করতে পারেন, এটা মিউচুয়াল ফান্ডেও করতে পারেন। তো যাই হোক, মার্কেটে যারা করছেন তাদেরকে বলছি যে আপনার ক্ষেত্রে আপনার যে সিলেকশন, সেই সিলেকশনের যে কোম্পানি তার দাম কমছে কি কমছে না এটা আপনার দেখার দরকার নাই। আপনি নিয়ম করে প্রতি মাসে আপনার এই শেয়ারটা কিনতে থাকেন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, যে বিজনেসটা আপনি কিনছেন সেটা যেন আগামী 10 থেকে 20 বছর বা 15 থেকে 20 বছর ভালোভাবে ব্যবসা পরিচালনা করতে পারে। যেমন ধরেন, রিসেন্টলি মার্কেটে দেখেন স্কোয়ার ফার্মার দাম তেমন একটা বাড়ে নাই, বাট রিসেন্টলি একটা কোম্পানি অনেক দূর বেড়েছে। আমি নাম বলছি না, আপনি দেখে নেন, একটা ওষুধ কোম্পানি। এই কোম্পানির ইপিএস নেগেটিভ বা কোম্পানির ধারাবাহিকভাবে আসলে কখনোই ভালো ফান্ডামেন্টালের ছিল না, বাট মাঝে মধ্যেই মার্কেটে তাকে খুব সুন্দরভাবে 10 টাকা থেকে 30 টাকা, 30 টাকা থেকে আবার 10 টাকা, 10 টাকা থেকে আবার 30 টাকা নিয়ে যাওয়া হয়। এখন আপনি যদি এই ধরনের কোম্পানিতে যদি আপনি এসআইপি করেন 10 বছর, তাহলে এমন হতে পারে যে 10 বছর পরে আপনার কিচ্ছু থাকলো না, আপনি জিরোতে চলে গেলেন, এরকম হতে পারে। সো এরকম যেন না হয়, সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যখন এসআইপি করবেন, যে কোম্পানিতে শেয়ারটা কিনবেন, যে কোম্পানির শেয়ার আপনি প্রতি মাসে কিনছেন, ডেফিনেটলি আপনাকে শিওর থাকতে হবে এই কোম্পানির ব্যবসা আগামী 10 থেকে 20 বছর ভালোভাবে সাস্টেইন করবে এবং এ গ্রোতেই থাকবে এবং প্রতি বছর এ আপনাকে ভালো ডিভিডেন্ড দিবে। এরকম যদি কোম্পানি বা বিজনেস খুঁজে পান, তাহলে মার্কেটে ওর দাম আজকে কত টাকা কমছে না কি করছে এইটা নিয়ে বদার করার কোনো কারণ এসআইপি ইনভেস্টরদের কোনোভাবেই সেটা বদার করার কথা নয়। আর ভ্যালু ইনভেস্টিং এর ক্ষেত্রে একসাথে যারা অনেক টাকা বিনিয়োগ করে ফেলেছেন, যেমন ধরেন একসাথে আপনি 20 লাখ টাকার ব্যাট কিনেছেন, 10 লাখ টাকার ম্যারিকো কিনেছেন, 20 লাখ টাকার বার্জার কিনেছেন, জিবি কিনেছেন 10 লাখ টাকা, তো এখন আপনি তো একবারে ইনভেস্ট করছেন, আপনার তো আর টাকা নাই। তো এখন আপনাকে আসলে অপেক্ষা করতে হবে। সো অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আপনার কোনো উপায় নাই। আর ক্যাশ যদি কারো এক্সট্রা থাকে, তাহলে সে টেকনিক্যাল চার্টে গিয়ে ভালো করে পজিশনটা বুঝে আস্তে আস্তে স্ট্যাগার্ড ওয়েতে অল্প অল্প করে আপনি অ্যাভারেজ করতে পারেন। আর ভ্যালু ইনভেস্টরদের এটা মনে রাখা উচিত যে আপনার কেনা শেয়ারের দাম 50% পর্যন্ত ফল করতে পারে, এটাতে বিচলিত হওয়া যাবে না। ঠিক এই কারণেই পিটার লিঞ্চ কিন্তু তার বইতে ক্লিয়ারলি বলেছেন যে ইনভেস্টিংটা আসলে ব্রেইনের খেলা না, এটা হচ্ছে স্টোমাকের খেলা।
স্টোমাক বলতে আপনার হজম ক্ষমতা কেমন, মানে আপনি 100 টাকায় শেয়ার কিনেছেন, আপনার কেনা শেয়ার এখন 60 টাকায় পড়ে আছে, এই বিষয়টা আপনি ঠিকঠাক মতো হজম করতে পারছেন কিনা। যদি আপনি হজম করতে পারেন তাহলে আপনি ইনভেস্টিং এ সফল হতে পারবেন। আর এইটা যদি হজম করতে না পারেন তাহলে আসলে ইনভেস্টিংটাতে আপনি সফল হবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে এই হজম বিষয়টা নিয়ে একটু বলি। ধরেন আপনি ম্যারিকো এবং ব্যাট, জিপি, বার্জার, রেকি, ট্রেনেটা এই কোম্পানিগুলো কিনেছেন, মোরাললেস সবগুলা মিলে আপনার এই মুহূর্তে 30% নাই। ধরেন আরো 1 বছরে এটা আরো 10% নাও থাকতে পারে। যদি এরকম হয় তাহলে আপনার যদি এরকম সিচুয়েশনে চরম অস্থির লাগে, আপনার যদি ঘুম না হয়, খেতে না পারেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে মার্কেটে আপনি যে টাকা দিয়ে এই স্টকগুলা কিনেছেন এই টাকাটা আসলে আপনার অলস টাকা নয়, সংসারের প্রয়োজনীয় টাকা আপনি মার্কেটে বিনিয়োগ করছেন। অথবা আপনি মনে মনে চাচ্ছিলেন যে আপনার বিনিয়োগের টাকা মান্থলি বেসিসে না হলেও 3 মাস বা 6 মাস বা 1 বছর বেসিসে যেন ভালো একটা রিটার্ন দেয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে মার্কেটের রিটার্ন কখনোই লিনিয়ার ওয়েতে ইয়ারলি বেসিসে 10% 15% হয় না। কোনো বছর মার্কেট অনেক প্রফিট দিবে, কোনো বছর কম দিবে, কোনো বছর দিবেই না, কোনো বছর লস করাবে। তো যাদের আসলে অলস টাকা নাই মার্কেটে, যারা প্রয়োজনীয় টাকা রাখছেন তাদের কিন্তু এই মুহূর্তে খুব খারাপ লাগবে। তো তাহলে আপনি আসলে অলস টাকা মার্কেটে আনেন নাই, তো মার্কেটে তো আপনাকে ভাই অলস টাকাটাই আনতে হবে। কেউ কোনোদিন বলছে যে আপনার সংসার খরচের প্রয়োজনীয় টাকা বা আগামী বছর বাপ মাকে হজে পাঠাবেন সেই টাকা, অথবা আগামী বছর আপনি নিজে বিয়ে করবেন সেই টাকা, এরকম প্রয়োজনীয় টাকা তো মার্কেটে আপনাকে কেউ আনতে বলে নাই। তো আপনি এনে তো ওই জায়গাটায় ভুল করেছেন। সো আপনার তো আসলে মার্কেটে থাকার কথা ছিল না, আপনার সঞ্চয়পত্র বা এফডিআর কেনার কথা ছিল, সেটা না করে আপনি ভুল ক্রমে মার্কেটে চলে আসছেন। এখন আমরা একটু দেখি চার্টে গিয়ে যে ভ্যালু ইনভেস্টররা আসলে আমরা কি করতে পারি। দর্শক, টেকনিক্যাল চার্টে ব্যাট বিসিটা নিয়েই একটু আলোচনা করতে পারি, কারণ ব্যাটের দামই মোটামুটি সবচাইতে কমেছে, ভ্যালু কোম্পানিগুলোর মধ্যে ব্যাটের দাম সবচাইতে কমেছে। সো ব্যাট আমরা দেখলাম যে ফ্লোরে ছিল 518 টাকায়, সেখান থেকে পড়তে পড়তে সে লো ক্রিয়েট করলো হচ্ছে 362 টাকায়, এখন তার দাম 375 টাকা। আমি যদি এর উইকলি চার্টটা একটু দেখি তাহলে প্রিভিয়াস যে লো গুলো আছে সেগুলো আমরা যদি যাই তাহলে দেখবো যে করোনার সময় ও যে জায়গাটায় ছিল সেটা হচ্ছে এটা হচ্ছে 303 টাকা। তো আমি জানি কেউ একজন আছে কমেন্ট করবে যে ভাই 900 টাকার জিনিস আপনি 300 টাকা বলেন কেন। ভাই এটা অ্যাডজাস্টেড চার্ট, যার কারণে 900 টাকার জায়গায় এখানে 300 টাকা দেখাচ্ছে। সো আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন যে আপনি আসলে ভ্যালু ইনভেস্টিং এর ক্ষেত্রে অ্যাভারেজটা কোথায় করবেন, আমি বলবো অ্যাভারেজ করার জায়গা আসলে কাছাকাছি চলে আসছে। সো এই যে 303 টাকা, এই জায়গাটা একটা অ্যাভারেজের জায়গা, এই জায়গায় আসলে আপনি অ্যাভারেজ করতে পারেন, কারণ এই জায়গায় আসলে 4 বছরের অতীতের দামে আপনি চলে আসছেন। আর এখান থেকে এই জায়গাটায় যদি ধরি, আসলে এখন আমার মনে হয় যে এই 340 থেকে 340 টাকার নিচের থেকে অ্যাভারেজ করা যেতে পারে, যদি আমি একেবারেই কম দামে এক্সপেক্ট করছি। এছাড়াও মোমেন্টামের পদ্ধতিতেও চাইলে আমরা এটা অ্যাভারেজ করতে পারি। সেটা করার জন্য আমাকে একটা মুভিং অ্যাভারেজ লাইন নিতে হবে। তো এটা যেহেতু উইকলি চার্ট, আমি মুভিং অ্যাভারেজ 30 লাইনটা ইউজ করব। মুভিং অ্যাভারেজ 30-র উপরে ও যেদিন যাবে সেদিন আমি ইনভেস্টমেন্টে ওকে করব, বা সেদিন আমি আসলে অ্যাভারেজ করব। তার মানে এখানে পদ্ধতি দুইটা, হয় আমি এই 300 টাকায় বা 340 টাকা থেকে স্টার্ট করে এই এই জায়গাটায় অ্যাভারেজ করব। এটা হচ্ছে ভ্যালু ইনভেস্টর যারা দাবি করছেন তারা এই কাজটা করবেন, কারণ ভ্যালু ইনভেস্টররা চাচ্ছেন কম দামে শেয়ার কিনতে। আর আপনি যদি বলেন যে আমি এই জায়গায় কিনলাম, কেনার পর তো আরো নিচে নেমে যেতে পারে, হ্যাঁ এটা নেমেই যেতেই পারে, সেই ক্ষেত্রে আপনাকে আসলে মোমেন্টাম ওয়েতে চিন্তা করতে হবে। একটা স্টক যতক্ষণ পর্যন্ত তার 30 মুভিং অ্যাভারেজের উপরে না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে কিনবো না। যেমন ধরেন এই যে শেয়ারটার কথা, এই যে 30 মুভিং অ্যাভারেজের উপরে উঠার পরেই সে কিন্তু আপ ট্রেন্ডে গেল, আর এই 30 মুভিং অ্যাভারেজের নিচে নামার পরেই কিন্তু ডাউন ট্রেন্ডে চলে গেল। সো মোমেন্টাম ইনভেস্টর কি করবে, এই জায়গাটায় মোমেন্টাম ইনভেস্টর এন্ট্রি নিবেন এবং এই জায়গাটায় মোমেন্টাম ইনভেস্টর এক্সিট নিবেন। সো এখন তো মোমেন্টাম ইনভেস্টিং করতে গেলে এই লাইনের উপরে আপনাকে আসতেই হবে। সো ভবিষ্যতে আরো যখন টাইম পাস করবে তখন এই লাইনটা আরো নিচে নামবে, এবং ক্যান্ডেলও যদি উপরে যায়, প্রাইসও যদি বাড়ে, তাহলে কোনো একটা পর্যায়ে আপনি দেখবেন যে এই শেয়ারটা 30 মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজিং দিয়েছে এরকম করে, তখন আসলে আমি অ্যাভারেজটা করতে পারি যদি মোমেন্টাম ফলো করি। আর যদি ভ্যালু ফলো করি তাহলে তো আমার ভালো কোম্পানি যত কম দামে পাবো ততই ভালো, সেই ক্ষেত্রে আমরা এই 300 টাকার রেঞ্জে অ্যাভারেজ করতে পারি। তবে দর্শক মনে রাখতে হবে, কখনোই এটা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না যে 300 টাকায় অ্যাভারেজ করার পরও শেয়ারের দাম যে কমবে না, এই গ্যারান্টি কিন্তু আমিও দিতে পারছি না। সো এটাকে কোনো প্রকার ইনভেস্টমেন্ট অ্যাডভাইস হিসাবে কখনোই গ্রহণ করবেন না। তাহলে দর্শক,
ভ্যালু ইনভেস্টিং এর সাথে আপনি যদি মোমেন্টামটা করতে চান, যে আপনি আসলে ভ্যালু ইনভেস্টিং করবেন না, আপনি চান আপনার কোম্পানির দাম কখনোই যেন না কমে, এর মানে হচ্ছে মোমেন্টাম ইনভেস্টিং কারা করে? মোমেন্টাম ইনভেস্টিং করে ওই ধরনের মানুষ যারা ইনভেস্টিংটাই করবে, ভালো কোম্পানিতেই কিনবে, কিন্তু তাদের শেয়ারের দাম কমতে পারবে না। অর্থাৎ ব্যাটবিসি যতদিন দাম বাড়তে থাকবে উনি থাকবে, ব্যাটবিসি যখন থেকে দাম কমানো শুরু করবে উনি আর ব্যাটবিসিতে থাকবেন না। তাহলে এই মোমেন্টাম ইনভেস্টিংটা করার জন্য আপনাকে আসলে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। নাম্বার ওয়ান, আপনাকে ভালো কোম্পানি সিলেক্ট করতে হবে। সো বাংলাদেশে মিউচুয়াল ফান্ড বাদ দিলে ৩৫০টা কোম্পানি আছে। এর মধ্যে থেকে আপনি যদি জেড ক্যাটাগরি এবং লো পেইড আপের কোম্পানি বাদ দেন তাহলে আরো ১০০ কোম্পানি বাদ চলে যাবে। বি ক্যাটাগরি যদি বাদ দেন তাহলে আরো ১০০ কোম্পানি চলে যাবে। তো সবকিছু মিলে ১০০ কোম্পানি পাবেন। এই ১০০ কোম্পানি থেকে মোটামুটি বিশ্লেষণ করে আপনি ৩০টা কোম্পানি বের করবেন। এই ৩০টা কোম্পানি হচ্ছে আপনার ভালো কোম্পানি। এখন আপনার কাজ হচ্ছে এই ৩০টা কোম্পানি নিয়ে একটা ওয়াচ লিস্ট বানাবেন। আপনার কাজ প্রতি উইকলি শেষে প্রতি শুক্রবার, আজকের মতো শুক্রবারে আপনার কাজ হচ্ছে উইকলি চার্টে যাওয়া এবং এদের প্রাইসটা দেখা। উইকলি চার্টে MA30 লাইনের উপরে আছে না নিচে আছে, যদি দেখেন উপরে আছে এটা বাই হবে, যদি দেখেন নিচে পড়ে যাচ্ছে তাহলে সেল হবে, আর কোনো কথা নেই। তো এখন চলেন আমরা একটু চার্টে আবার যাই। তো মোমেন্টাম ট্রেডিং এর ক্ষেত্রে এই মুহূর্তে ব্যাটবিসি যতই ভালো কোম্পানি হোক না কেন, মোমেন্টাম ইনভেস্টর কিন্তু একে কিনবে না। কারণ মোমেন্টাম ইনভেস্টরদের মতে, মোমেন্টাম থিওরি অনুযায়ী এই শেয়ারের এন্ট্রি ছিল হচ্ছে এই জায়গাটায়, দিস ইজ এন্ট্রি, এবং এর এক্সিট হচ্ছে এই জায়গায়। এখন যেহেতু এই শেয়ার এর পরে, মানে এটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে এখন পর্যন্ত এই জায়গায় মোমেন্টাম ইনভেস্টররা এন্ট্রি নেন নাই। তো এই সেম ঘটনা আমি যদি ম্যারিকোতে দেখাই তাহলে চলেন। ম্যারিকো তার মোমেন্টামের ইনভেস্টমেন্ট এই জায়গাটায় জয়েন করছিল। তার আগে এই জায়গাটা একটা বাই ছিল, এই জায়গাটায় বাই ছিল, এই জায়গাটায় একটা সেল ছিল, এই জায়গাটা একটা সেল করার সিগন্যাল ছিল। এরপরে এই কোম্পানিটা রিসেন্টলি আমরা যদি ধরি এটা হচ্ছে মার্চ ২০২৪ তারিখে 30 মুভিং অ্যাভারেজের নিচে চলে আসছে। সো যারা মোমেন্টাম ইনভেস্টিং করেন তারা কিন্তু এই জায়গাটায় স্টকটা থেকে বের হয়ে গেছেন। এখন ম্যারিকো অনেক ভালো কোম্পানি, বাংলাদেশের বাজারে সত্যি সত্যি ভালো কোম্পানি, সবচেয়ে ভালো কোম্পানি, বাট তারপরও যেহেতু এই 30 মুভিং অ্যাভারেজটা ব্রিজ করে নিচে ক্লোজিং দিয়েছে হচ্ছে এই জায়গায় ২৪শে মার্চ ২০২৪ তারিখে। সো এর পরে মোমেন্টাম ইনভেস্টররা কিন্তু এই শেয়ারে আর নাই। ভ্যালু ইনভেস্টররা থাকতে পারেন, কারণ তারা তো লং টার্মের জন্য বাই করেছেন, তারা এই সাপোর্ট লেভেলগুলোতে গেলে ওনারা আরো অ্যাভারেজ করার চিন্তা করতে পারেন। কিন্তু মোমেন্টামের কথা হচ্ছে যে আমি অ্যাভারেজ করব না। মোমেন্টাম ইনভেস্টররা কখনোই অ্যাভারেজ করেন না। তারা তাদের ভালো শেয়ারগুলোকে মুভিং অ্যাভারেজ 30-র উপরে বাই করে, মুভিং অ্যাভারেজ 30-র নিচে গেলে সেল করে, আর কোনো কথা তারা চিন্তা ভাবনা করে না। তো আপনি যদি মোমেন্টাম ইনভেস্টর হয়ে থাকেন তাহলে আপনার এই জায়গাটায় এক্সিট কিন্তু অলরেডি হয়ে গেছে। তো দর্শক, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তো বার্জারটা দেখি, বার্জারও কিন্তু এই মুহূর্তে এই জায়গাটায় এন্ট্রি ছিল, মোমেন্টাম হিসাবে এই জায়গাটায় এন্ট্রি ছিল, এরপরে এক্সিট পেয়েছি আমরা এই জায়গাটায়। এরপরে ও ইন্ডিপেন্ডেন্টলি এই জায়গাটায় কিছুটা উঠেছিল, আবার এখানে এক্সিট দিয়েছে, এই জায়গাটায় এন্ট্রি নিয়ে আবার এখানে এক্সিট দিয়েছে। সো অ্যাকচুয়ালি মোমেন্টামে দেখেন বারবার এন্ট্রি এক্সিটের কিন্তু একটা ব্যাপার আছে। তো স্বাভাবিকভাবে মোমেন্টাম যেহেতু কখনোই MA30 নিচে থাকবে না, সো মাঝে মধ্যে তাকে ওভার ট্রেড করতে হবে। তো যাই হোক, এখন কিন্তু এই শেয়ারে মোমেন্টাম ইনভেস্টর যারা, তারা কিন্তু যাবে না, কারণ MA30 নিচেই অবস্থান করছে। তো রেনেটার ক্ষেত্রে যদি আমরা বলি, রেনেটা আপনার এন্ট্রিটা কোথায় ছিল? রেনেটার এন্ট্রি ছিল হচ্ছে ২০ সালে জুলাই মাসে এই জায়গায় ৮০০ টাকায়, আর এক্সিটটা হচ্ছে রেনেটার কোথায়? এইখানে MA30 অনুযায়ী ১৭ জুলাই ২০২২। তো এই এই যে ২০ সালের এই জায়গাটায় এন্ট্রি এবং এরপরে এক্সিট, এরপরে কিন্তু কোনো মোমেন্টাম ট্রেডার এটাতে এন্ট্রি নিবে না। মোমেন্টাম ইনভেস্টর এটাতে কিন্তু এন্ট্রি নেয় নাই বা নিবে না, এই জায়গায় তার এক্সিট। তো এখন মোমেন্টামের জন্য ওয়েট করতে হবে, এই MA30 লাইনের উপরে গিয়ে ক্লোজিংটা দিতে হবে, এই জন্য আপনাকে ওয়েট করতে হবে। সো রেনেটা গেল। এবার যদি আমরা স্কোয়ার ফার্মা দেখি, স্কোয়ার ফার্মা রিসেন্টলি MA30 লাইনের নিচে আসলে ক্লোজ করেছে। তো স্কোয়ার ফার্মাটা একটু আগে বলেছিলাম এ হয়তো বা টিকে আছে, বাট এখন দেখা যাচ্ছে এও MA30-র নিচে চলে যাওয়ার একটা পায়তারা করতেছে। ও যদি MA30-র নিচে যায় তাহলে এটা এক্সিট, আর যদি MA30-র উপরে এরকম করে যদি একটা ভ্যারি বুলিশ ক্যান্ডেল দিয়ে যদি এরকম করে রাখতে পারে তাহলে হয়তো বা এন্ট্রি চিন্তা করা যেতে পারে। আদারওয়াইজ এটাও কিন্তু মোটামুটি
হাইবারনেটিং এ বা শীতনিদ্রায় যাওয়ার একটা প্ল্যানিং করতেছে। ওকে, তো আমরা তো অনেকগুলা কোম্পানি দেখলাম। রেকিট দেখতে পারি, রেকিট বেনকেজার দেখেন। তো মোমেন্টাম ইনভেস্টর এই জায়গাটায় বাই করবেন, এরপর থেকে কিন্তু কোনো এক্সিট নাই। এক্সিট আছে কোন জায়গায়? এক্সিট আছে হচ্ছে এই জায়গায়, এপ্রিল 2022-এ 5,200 টাকায়, আর এন্ট্রি ছিল এই জায়গাটায় 18 আগস্ট 2019-এ 2700 টাকায়। তার মানে 2700 টাকা এন্ট্রি, এই জায়গাটা এক্সিট। এর পরে এখানে একটা এন্ট্রি দিয়েছিল, কিন্তু এখানে স্টপ লস হিট করিয়েছে। সো মোমেন্টামের ইনভেস্টররা মনে করে যে আমি ভালো কোম্পানি কিনবো, কিন্তু আমার কোম্পানিটা অবশ্যই অলওয়েজ আপ ট্রেন্ডেই থাকিবে। তো আপ ট্রেন্ডে থাকতে গেলে শেয়ারের এই 30 মুভিং অ্যাভারেজ ধরে আপনি কাজটা করতে পারবেন। যেমন জিপির যদি মোমেন্টাম চিন্তা করি, তাহলে এন্ট্রি ছিল হচ্ছে 16 সালে, আর এক্সিট ছিল কিন্তু আপনার এই জায়গাটায় 18 সালে। তার মানে 2 বছর একজন মোমেন্টাম ইনভেস্টর জিপিতে হিউজ প্রফিট মেক করেছে। এরপরে কিন্তু উনি নেক্সট জয়েন করেছে হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে আগস্ট 2020-এ, আর উনি এক্সিট নিয়েছেন কিন্তু এই জায়গাটায়। এইটা হচ্ছে আপনার 14 মার্চ 2021-এ। এরপরে এখানে এন্ট্রি নিয়েছিলেন, কিন্তু এখানে স্টপ লস হয়েছে। এরপরে আর উনি এন্ট্রি নেন নাই, কারণ মোমেন্টামে ওনাকে আর সিগন্যাল দেওয়া হয় নাই। তো এখন আপনার বুঝতে হবে যে আপনি ভ্যালু ইনভেস্টিং করবেন নাকি মোমেন্টাম করবেন। সো মোমেন্টাম ইনভেস্টিং এ আপনার আসলে ভালো কোম্পানি সিলেক্ট করতে হবে এবং সেই কোম্পানির আপ ট্রেন্ডের জন্য অপেক্ষা করতে হবে। সো বাজারে এই মুহূর্তে আমরা যেটা দেখলাম, যে কোনো ভ্যালু কোম্পানি বা কোনো ভালো কোম্পানি উইকলি চার্টে MA30-র উপরে নাই, তাহলে মোমেন্টাম ইনভেস্টর কিন্তু এখন কোনোভাবেই মার্কেটে ইনভেস্ট করবেন না। তাহলে উনি কি করবেন বা আপনি কি করতে পারেন? আমার কাছে যেটা মনে হয়, যে আমি যদি MA30-র উইকলি চার্টে MA30-র উপরে কোনো ভালো কোম্পানি খুঁজে না পাই, তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি প্রয়োজনে আমি ইনভেস্টটা এফডিআর এ করতে পারি, সঞ্চয়পত্রে করতে পারি, বা বন্ডে করতে পারি। অর্থাৎ যেহেতু মার্কেটে কোনো ভ্যালু কোম্পানি উইকলি MA30-র উপরে নাই, আমার টাকা ক্যাশ থাকাটাই বেটার। আমি এফডিআর এ যাব, সঞ্চয়পত্রে যেতে পারি, আমি বন্ড কিনতে পারি। আবার যদি আমি দেখি যে কোনো কোম্পানি MA30-র উপরে যাচ্ছে, তাহলে আমি আমার 3 মাসের বা 6 মাসের এফডিআরটা ক্যাশ করে আমি কিন্তু ইজিলি মার্কেটে ওই কোম্পানিটাতে ইনভেস্ট করতে পারছি। এটা হচ্ছে মোমেন্টামের কথা বলছি ভাই, এটা ভ্যালুর কথা বলছি না। সো আপনাকে বুঝতে হবে যে মার্কেটে অনেক প্রকার ইনভেস্টিং পদ্ধতি আছে, আপনি কোনটা করবেন সেইটা কিন্তু আপনাকে প্রথম বের করতে হবে। তবে যেটাই করেন না কেন, আপনাকেই মানে বুঝে ডিসিশনটা মেক করতে হবে। দর্শক, এই ভিডিওতে আমি যে চার্টগুলো দেখাইলাম, এটার মাধ্যমে আমি কিন্তু আপনাকে কোনো প্রকার ইনভেস্টমেন্টের ডিসিশন মেক করার চেষ্টা করি নাই, বা সাজেশন পরামর্শ দেওয়ার চেষ্টা করি নাই। আমি শুধু আমার পারসেপশনটা বলেছি, এই পদ্ধতিটা বোঝানোর চেষ্টা করেছি, যে কিভাবে মোমেন্টাম ইনভেস্টিংটা কাজ করে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি। এটা পিওর একটা লার্নিং ভিডিও হিসেবে নেবেন, এটার মাধ্যমে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ডিসিশন আপনি নেবেন না। দর্শক, আপনি যদি মোমেন্টাম ট্রেডিং বা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চান, তাহলে আমি বিলিভ করি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং দুইটাই আমি শেখাইতে পারবো। তো আপনি যদি মোমেন্টাম ট্রেডার হতে চান, শর্ট টার্ম ট্রেডিংটাও করতে পারবেন, 1 মাস মেয়াদি, 15 দিন মেয়াদি, 7 দিন মেয়াদি, খুব ভালোভাবে টেকনিক্যাল চার্ট দেখে করতে পারবেন। তো আপনাকে আসলে এটা শিখতে হবে। সো আমার একটা মেন্টরশিপ প্রোগ্রাম আছে, যেখানে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনাকে মোমেন্টাম ট্রেডিংটা শেখানো হবে। এর জন্য আসলে এই প্রোগ্রামটা 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে 4টা ক্লাসে আপনাকে ট্রেডিংটা শেখানো হবে, চার্ট অ্যানালাইসিস, তারপরে পজিশন সাইজিং, বিহেভিয়ার সাইকোলজি, সবকিছু আপনাকে শেখানো হবে। এরপরে আপনাকে মার্কেটে পাঠানো হবে, আপনি নিজে নিজে ট্রেড করবেন। আমি কোনো প্রকার আইটেম আপনাকে দিব না, আমি শুধু আপনাকে লার্নিংটা দিব। আপনি এই লার্নিং এর উপর বেস করে 2 মাস মার্কেটে ট্রেড করবেন। 2 মাস পরে আবার আমার কাছে ফেরত আসবেন রিভিউ ক্লাসের জন্য, যে আমি আপনার ভুলগুলোকে ধরায় দিব এবং ওগুলাকে টিউনিং করে দিব। তারপর আপনি আবার মার্কেটে 2 মাস ট্রেড করবেন। এরপরেও যদি আপনার ভুল হয়, আমি আপনাকে অ্যাডজাস্টমেন্ট ক্লাস নিয়ে আপনার ভুলগুলো সংশোধন করে দিব। আফটার 6 মান্থ আপনি মার্কেটে একজন সাকসেসফুল ট্রেডার হবেন, এই বিশ্বাস আমার আছে, এবং এটা মোটামুটি গ্যারান্টেড একটা কোর্স। তো চাইলে এটা আপনি করতে পারেন। এছাড়াও ওভারঅল মার্কেট নিয়ে আমার একটা কোর্স আছে নতুনদের জন্য। সেই কোর্সের নাম হচ্ছে মাস্টার দ্য মার্কেট। এই কোর্সে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুইটাই কভার করা হয়। এটা দিয়ে আপনি ইনভেস্টিং এবং ট্রেডিং দোনোটাই খুব ভালোভাবে করতে পারবেন। আর আপনি যদি শুধুমাত্র ট্রেডিংটাই করতে চান, সেই জন্য আমার একটা কোর্স আছে, সেটার নাম হচ্ছে মোমেন্টাম মাস্টার্স। এটাতে কোনো ফান্ডামেন্টাল দরকার হয় না, শুধু শর্ট টার্ম ট্রেডিং, সেটা T+2 হতে পারে, 7 দিন, 15 দিন, 1 মাস ব্যাপী যে ট্রেডিংটা হয় মোমেন্টাম ট্রেডিং, সেটা আমরা শুধু সেইটাই এই কোর্সে শেখানো হয়। তো দর্শক, আপনি যেটাই শিখেন না কেন, আপনাকে প্রথম বুঝতে হবে যে
আসলে জানার কোনো বিকল্প না। আপনাকে যে কোর্স করেই জানতে হবে ব্যাপারটা তা না। আপনি বই পড়তে পারেন, আপনি ভিডিও দেখতে পারেন। ইউটিউবে প্রচুর ভিডিওস, আমি কয়েকটা চ্যানেলের নামও বলতে পারি। ট্রেডার লায়ন চ্যানেলটা আপনি দেখতে পারেন। মিনারভিনির চ্যানেল আছে, ওটা ফলো করতে পারেন। ইন্ডিয়াতে আপনি মোমেন্টাম ইনভেস্টিং নিয়ে অলোক জৈনের একটা চ্যানেল আছে, উইকেন্ড ইনভেস্টর, ওটা ফলো করতে পারেন। তো এরকম চ্যানেল দেখতে দেখতেও কিন্তু, এরকম চ্যানেলের ভিডিও দেখতে দেখতেও কিন্তু আপনি অনেক কিছু শিখবেন। এছাড়া মিনারভিনির দুইটা বই আছে, এই বই দুটা যদি আপনি পড়েন, গুগলে সার্চ করবেন মিনারভিনির বই, তাহলে পাবেন। আর কারো যদি বই লাগে আমাকে ইমেল করেন, আমি আমার আমার পিডিএফ কপি আপনাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো আপনি যদি সাকসেসফুল ইনভেস্টর বা ট্রেডার হতে চান, আপনাকে আসলে শিখতে হবে। আপনাকে পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে হবে শেখার জন্য, নলেজ গ্যাদারের জন্য। তো আপনি যদি কিছু টাইম দিতে রাজি থাকেন এবং এফোর্ট দিতে রাজি থাকেন, তো আমি আশা করছি আপনাকে আমি সাকসেসফুল ইনভেস্টর বা সাকসেসফুল ট্রেডার বানাইতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। stockanalystkobir@gmail.com, এই ঠিকানায় আপনি ইমেল করবেন। কোন কোর্সটা করতে চাচ্ছেন সেটা মেনশন করবেন, কারণ আমার মোমেন্টাম মাস্টার্স কোর্সটা হচ্ছে শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য। মাস্টার দ্য মার্কেট হচ্ছে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল, আর মোমেন্টাম ট্রেডিং মেন্টরশিপ প্রোগ্রাম যেটা, এটা হচ্ছে 6 মাসের একটা প্রোগ্রাম, যেখানে আলটিমেটলি 6 মাস পর আপনাকে সাকসেসফুল ট্রেডার বানানোই হবে। এরকম মোটামুটি আমি বিশ্বাস করি যে এই কোর্সটা যদি কেউ করে, এই প্রোগ্রামে যদি কেউ অংশ নেয়, তাহলে 6 মাস পর উনি নিজেই 100% কনফিডেন্সের সাথে সাকসেসফুল ট্রেডিং উনি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। তো দর্শক, যেটাই করতে চান না কেন আমাকে ইমেল করবেন। আর মেন্টরশিপ প্রোগ্রামের জন্য একটু বলে রাখি, সবাই চান্স পাবেন না, কারণ এটাতে এনরোল করার জন্য আপনার কিছু প্রি রিকুইজিট জিনিসপত্র আপনার জানা থাকতে হবে। সো ইমেল করেন, ইমেলে আপনি ডিটেল জানতে পারবেন। তবে যারা শিখতে আগ্রহী নয়, যারা এফোর্ট দিতে রাজি না, যারা পড়াশোনায় সময় দিতে রাজি না, তারা দয়া করে ইমেল করবেন না। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।